আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি শেখ হাসিনার একটি অডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। আওয়ামী লীগের জনৈক কর্মীর সঙ্গে কথা বলতে গিয়ে বা সেই কর্মীকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি একটা সময় আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছেন, কান্না করেছেন। তো তার সেই কান্না নিয়ে নানা জনে নানা ব্যঙ্গ করছেন। অনেক কথা বলার চেষ্টা করছেন যে তিনি ভয় পেয়ে গেছেন, মানসিক শক্তি হারিয়ে ফেলেছেন এবং এই যে আদালতে তার বিরুদ্ধে যে রায় হয়েছে, এই রায়, তার যে ফাঁসির আদেশ, এটি আওয়ামী লীগের মনোবল ভেঙে দিয়েছে এবং শেখ হাসিনা নিজেও বিষণ্ণতায় ভুগছেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এর বাইরে অনেকে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার চেহারা বা তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এটি নষ্ট হয়ে গেছে বিষণ্ণতায়, তারপর মানসিক চাপে, অবস্থার প্রেক্ষাপটে, এবং এই কারণে তিনি সরাসরি ভিডিও কোনো কনফারেন্সে আসছেন না এবং এখানে ভয়েস দিচ্ছেন। আবার আরেকটি পক্ষ বলার চেষ্টা করছেন যে আমরা যে সকল কথা শুনছি শেখ হাসিনার, সেই কথাগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি, অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য ঠিক আছে, তো তার বক্তব্য জড়িয়ে যায় এবং সেই বক্তব্যের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা এডিট করে এআইয়ের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অ্যাজ ইট ইজ শেখ হাসিনার যে আগের কথা, সেই আগের কথার একটা ধরন তৈরি করে জনগণকে শোনানো হচ্ছে। যেমন মানুষ বুড়ো হলে গেলে গলা কেঁপে কেঁপে কথা বলে, তারপরে ধরুন মানুষ রোগাক্রান্ত হলে, পক্ষাঘাতগ্রস্ত হলে তার কথাবার্তা জড়িয়ে যায়। 10টা কথা বলে 3টি ভালো স্পষ্টভাবে শোনা যায়, বাকিগুলো শোনা যায় না। তো এরকম যে পরিবেশ বা পরিস্থিতি, সেই পরিবেশ বা পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা কিছু কথাবার্তা বলছেন, পরবর্তীতে সেইগুলো এডিট করে তারপর শেষে জনগণের নিকট সেটা প্রচার করা হচ্ছে এবং তিনি সরাসরি তার যে দলীয় যে প্রোগ্রামগুলো হচ্ছে, সেই প্রোগ্রামগুলোতে একইভাবে ফিল্টারিং করে, এডিট করে এগুলো পরবর্তীতে ছাড়া হচ্ছে, এভাবে বলা হচ্ছে কর্তৃপক্ষ যারা আছে। এখন আমাদের দেশের যারা মানুষ, তারা এত টেকনিক্যাল বিষয়াদি বোঝে না বা জানে না, কোনটা এআই, কোনটা এআই নয়, কোনটা শেখ হাসিনার কণ্ঠ, কোনটা শেখ হাসিনার কণ্ঠ নয়। তারা সহজ সরল বাংলায়, বাংলাদেশের যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছেন, যেভাবেই আপনি ধরুন না কেন, অলমোস্ট 7 কোটি মানুষ সংখ্যার দিক থেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এর মধ্যে যদি একেবারে বৃদ্ধ, শিশু, তারপরে সাধারণ গৃহবধূ নারী বাদ দেন, অ্যাক্টিভলি আওয়ামী লীগ করেন, জয় বাংলা স্লোগান দেন এবং রাস্তায় নামার সামর্থ্য রাখেন, এদের সংখ্যা 2.5 থেকে 3 কোটি। চারটিখানি কথা নয়, অনেক বড় বড় দেশের টোটাল যে মোট জনসংখ্যা, তার চেয়েও এই সংখ্যা বেশি, 7 কোটি অ্যাজ এ হোল। আর অ্যাক্টিভ, একেবারে অ্যাক্টিভ, যাদের বয়স 20 বছর থেকে 60 বছরের মধ্যে, শুধুমাত্র নারী এবং পুরুষ যারা রাস্তায় নামতে পারে, এদের সংখ্যা 2.5 থেকে 3 কোটি। তো এই বিপুল জনগোষ্ঠী বা জনসংখ্যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য কি ধরনের ক্রিয়া করে, প্রতিক্রিয়া করে, শেখ হাসিনার কান্না তার নেতাকর্মীদেরকে কিভাবে আহত করে, কিভাবে বিক্ষুব্ধ করে, তার একটা বাস্তব উদাহরণ আপনাকে দেব। এই যে আমরা শেখ হাসিনার কান্নাকে নিয়ে ঠাট্টা করছি, মস্কারা করছি, এটা হয়তো যারা ঠাট্টা মস্কারা করছেন তাদের খুব আনন্দ লাগছে যে না, শেখ হাসিনা শেষ হয়ে গেছে, কিন্তু এটা যে আওয়ামী লীগের মধ্যে কিভাবে বারুদের মতো ছড়িয়ে যেতে পারে, তার একটা একেবারে বাস্তব উদাহরণ আমি দেব। তার আগে বলে নেই যে ঘটনাটা কি। ঘটনা হলো, শেখ হাসিনার এই মামলার যে রায় হলো, সেই রায় নিয়ে তিনি আওয়ামী লীগের জনৈক কর্মীর সঙ্গে কথা বলছিলেন বা নেতার সঙ্গে কথা বলছিলেন। তো সেই নেতা কাঁদছিলেন যে আপা কি হবে,
স্বাভাবিকভাবে যে আপনার তো এরকম একটা রায় হয়ে গেল। তো তিনি সান্ত্বনা দিচ্ছিলেন খুব দৃঢ়তার সঙ্গে যে এ সমস্ত কি, ওসব রায় ঠায় কিছুই হবে না। উল্টো তিনি হুমকি দিচ্ছিলেন যে আগামীতে আমি ক্ষমতায় এসে আমার বিরুদ্ধে যারা রায় দিয়েছেন এটা করবো ওটা করবো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো শেখ হাসিনা যখন এই কথা বলছিলেন তখন যে কোনো কারণেই হোক সেই কর্মী তিনি খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলেন এবং তিনি কেঁদে দিচ্ছিলেন। তো তার সেই কান্নার কারণে সেই কান্নার যে রিদমটি বা কান্নার যে ভাইব্রেশনটা এটা শেখ হাসিনার ওখানে গিয়ে পৌঁছে। তো তিনি সেখানে কথা বলতে যান যে দেখো তোমরা বিপদে আছো, আমরা বুঝতে পারছি, তোমাদের কষ্ট লাগছে, তাও বুঝতে পারছি, ক্ষমতা হারিয়েছ, আমার বিরুদ্ধে এরকম রায় হলো, এটা তোমাদের কষ্ট লাগছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার বিষয়টা তো তোমাদের বুঝতে হবে। আমার যে বয়স, এই বয়সে তোমাদেরকে ছেড়ে এসেছি, সারাটা জীবন আমি তোমাদেরকে নিয়ে থেকেছি। আমার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান যেভাবে মৌলিক, তেমনি দলের যারা নেতাকর্মী, মানে উনি ঠিক এইভাবে বলেননি, এটা হলো মূলত যে শেখ হাসিনার জন্য, ইভেন বেগম খালেদা জিয়ার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা যতটা না গুরুত্বপূর্ণ, ঠিক তদ্রূপ রাজনীতি এবং রাজনৈতিক নেতাকর্মীদের সান্নিধ্য তাদের কাছে তদ্রূপ গুরুত্বপূর্ণ। দেখেন বেগম জিয়ার হাত বাঁকা হয়ে গেছে, তারপর তিনি ইংল্যান্ডে ছেলে মেয়ে নাতি তাদের সঙ্গে আরামে আয়েসে থাকতে পারতেন, কিন্তু তিনি বাংলাদেশে চলে এসেছেন, হুইল চেয়ারে করে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তো এটা এই রাজনীতিটা তার অঙ্গ প্রত্যঙ্গ, শরীর, ডিএনএ, রক্ত মাংসের অস্থিমজ্জার সঙ্গে যেভাবে মিশে গেছে, শেখ হাসিনার ক্ষেত্রে এটা আরও বেশি। এর কারণ হলো শেখ হাসিনার যে রাজনীতি, তিনি দ্বিতীয় জেনারেশনের, তার বাবার সুবাদে তার জন্মটাই হয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে। ফলে বেগম জিয়া রাজনীতির যে অভিলাষ, ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছা অনিচ্ছা, তার সঙ্গে যদি শেখ হাসিনার তুলনা করেন, এটা শেখ হাসিনাকে আপনি অন্তত পক্ষে মানে বেগম জিয়া ডবল দিতে হবে। ২ নম্বর হলো যে এই রাজনীতির জন্য যদি স্যাক্রিফাইস ধরেন, সেই স্যাক্রিফাইস, দুর্ভোগ, দুর্দশা বেগম জিয়ার চাইতে শেখ হাসিনার মানে আরও 10 টাইমস। এই রাজনীতির কারণে বেগম জিয়া তার স্বামীকে হারিয়েছেন, তার সন্তানকে হারিয়েছেন, আর শেখ হাসিনা তার পুরো পরিবারকে, বাবা, ভাই, আত্মীয় স্বজন সবাইকে হারিয়েছেন। তো ওই কথা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে গেছেন যে দেখো আমি তো এই রাজনীতির জন্য সব হারিয়েছি, বাড়ি ঘর, জায়গা জমি সব কিছু তছনছ হয়ে গেছে। এই কথা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়েছেন এবং কেঁদেছেন, এবং এটা নিয়ে প্রতিপক্ষ ঠাট্টা এবং মস্করা করছে। এই হলো কাহিনী। এখন এই যে শেখ হাসিনার কান্না, সেই কান্না আওয়ামী লীগের 7 কোটি মানুষ আর ওই যে সক্ষম 2 থেকে 2.5 কোটি বা 2.5 থেকে 3 কোটি মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে, বারুদ তৈরি করতে পারে, মানুষকে যুদ্ধংদেহী করে ফেলতে পারে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের মধ্যে রীতিমতো যাকে বলে আগুন ধরিয়ে দিতে পারে, তার একটা বাস্তব উদাহরণ দেই। আমি যখন মনোনয়ন পেলাম 2008 সনে, আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী, জনপ্রিয় এবং একটা সময় শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ জনাব আখম জাহাঙ্গীর হোসেন, তাকে বাদ দিয়ে আমাকে মনোনয়ন দেওয়া হলো। আমার নির্বাচনী এলাকা ছিল মূলত ফরিদপুরের সদরপুর এবং চরভদ্রসন। তো ফরিদপুর এবং চরভদ্রসন এই আসনটি 11-11 সময় বড় হয়ে যায়, এর সঙ্গে যুক্ত হয় ভাঙ্গা। তো সেখানে কাজী জাফরুল্লাহ সাহেব প্রার্থী ছিলেন ভাঙ্গাতে, আমার চেয়ে শক্তিশালী প্রার্থী, আমার আত্মীয়। আমার কাছে মনে হলো যে এই সময়টিতে আসলে আমার রাজনীতি হবে না, আমাকে অপেক্ষা করতে হবে। এর কারণ হলো জাফর ভাই যতদিন আছেন আমার উচিত না তাকে ডিস্টার্ব করা। এই জন্য আমি আসলে সেই 1-11 পরে ঘরে বসে রইলাম। পটুয়াখালী গলাচিপা 10 মিনিটে আমি আসলে কোনো কাজ করিনি, এবং আমি যেই সময়টাতে ইলেকশন করতে যাই তখন গলাচিপা 10 মিনিটে 18টা ইউনিয়ন, একটা পৌরসভা। আমি 3 থেকে 4টি ইউনিয়নের নাম জানতাম, আর গলাচিপা উপজেলা জেলা আওয়ামী লীগের সভাপতিকে চিনতাম, সেক্রেটারির নাম জানতাম, কিন্তু তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি।
আমি যখন নমিনেশন নিয়ে যাই। আর দশমিনা উপজেলার যে সেক্রেটারি আজিজ মিয়া ছিলেন, তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, কিন্তু হাবিব ঢালী সাহেব যিনি সভাপতি ছিলেন তার নামও জানতাম না আর তাকে চিনিনি। তো বুঝুন সেই অবস্থায় শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে পাঠালেন। তো আমি সেখানে যেতে চাইনি কয়েকটি কারণে, যে জাহাঙ্গীর সাহেব সরাসরি আমার নেতা ছিলেন। আওয়ামী লীগের জন্য তার যে স্যাক্রিফাইস এটা আমি জানতাম। তার জীবন যৌবন রাজনীতির জন্য শেষ করে তিনি দিয়েছেন। তো আমি চাইনি যে তার জীবদ্দশায় অন্য কোনো প্রার্থী হোক বা আমার দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হন। এই হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, ওখানে বিএনপির যিনি ইলেকশন করতেন তিনি আমার মামার শ্বশুর জনাব শাহজাহান খান। তো আমি যদি আওয়ামী লীগের প্রার্থী হই তাহলে জাহাঙ্গীর আমার নেতা, সরাসরি তার সঙ্গে আমার বিরোধ তৈরি হবে। আর দ্বিতীয়ত আমার যে মামার শ্বশুর তার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তো আমি সারা জীবন আসলে শান্তিপূর্ণ জীবনযাপন কাটাতে চেয়েছি। এই যে যেমন ধরুন গত একটা বছর ধরে আমার এই সময়টাতে সবচেয়ে সুবিধাভোগী হওয়া উচিত ছিল। মানে 2014 থেকে আমি যেভাবে লড়াই সংগ্রাম করছি, বিএনপির এই সুসময় আমার সবচেয়ে যাকে বলে সুবিধাভোগী কাছের হওয়া উচিত ছিল, কোনো রিজন ছিল না কাছে না যাওয়ার। এর কারণ হলো আসলে এই পরিবর্তিত পরিস্থিতি আমার শরীর ছেড়ে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে এমনি পরিচিতি দিয়েছে, দুটো ডাল ভাত খাওয়ার মতো সঙ্গতি দিয়েছে। মন্ত্রী হয়ে এমপি হয়ে এমন কিছু মানে আমার পাওয়ার নেই, চাওয়ারও নেই। একবার তো হয়েছি, আলহামদুলিল্লাহ। তো যারা নতুন আছে করুক না, তারা কি দরকার, আমি আমার মতো কাজ নিয়ে থাকি। ফলে দেখুন গত এক বছর ধরে আমি কিন্তু এভাবেই আছি। তো ওইরকম ঘরে বসে রইলাম, ফরিদপুর থেকে এসে ঘরে বসে রইলাম যে আমার আর দরকার নেই, ঝামেলা জড়াবো না। ফরিদপুরে জাফর ভাই আছে, আর ওখানে জাহাঙ্গীর শাহজাহান খান আছে। ফলে আই হ্যাভ টু ওয়েট, ঘরে বসে আছি। এর মধ্যে 1-11 হলো, এবং জাহাঙ্গীর হোসেন সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা সংস্কারবাদী গ্রুপে চলে গেলেন। নেত্রী ভীষণভাবে খেপে গেলেন। তো খেপে যাওয়ার পর তিনি বিকল্প প্রার্থী খুঁজছিলেন জাহাঙ্গীরকে একটা শিক্ষা দেওয়ার জন্য, এবং সামহাও তিনি আমাকে পিক আপ করলেন। তো আমাকে যখন পিক আপ করলেন আমি খুব আশ্চর্য হলাম। যেদিন আমাকে মনোনয়ন দিলেন, তো সেই দিন তিনি বললেন যে আমি তোমার বায়োডাটা দেখেছি, ইউ আর এ চ্যালেঞ্জিং বয়, যাও তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম, ইলেকশন করো। কিন্তু সমস্যাটা হলো যে জনাব জাহাঙ্গীর তার 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে গলাচিপা দশমিনাতে এমনভাবে তিনি সাজিয়েছিলেন, ওখানে শেখ হাসিনার চাইতেও মনে হতো যে তার ক্ষমতা বেশি। এবং ওখানে আওয়ামী লীগ নাই, কিছু নাই, সবই জাহাঙ্গীরের লীগ। ফলে আমি একটা নমিনেশনে গেলাম, দাঁড়ালাম। ওখানে আমাকে ঢুকতে মানে ঢোকার মতো কোনো অবস্থা ছিল না। মানে ইন টার্মস অফ পলিটিক্যাল পাওয়ার, পপুলারিটি সব মিলিয়ে মানে জাহাঙ্গীরের বিকল্প, মানে আমি একটা তেজপাতা নিয়ে সেখানে গেছি, এরকম একটা অবস্থা তৈরি হলো। 2 নম্বর হলো যে আমার মামা শ্বশুর তিনি ধনাঢ্য ব্যক্তি। ওই পটুয়াখালী জেলার সবচেয়ে ক্ষমতাধর 2-3 জন যারা লোকজন রয়েছেন, যারা গত 50 বছর ধরে পটুয়াখালী জেলার রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করেন। 3 জন ব্যক্তি, পিনু, কুট্টি, শাহজাহান খান। যে দলে ক্ষমতা আসুক, তো তাদের মধ্যে শাহজাহান খান এই ত্রয়ীর মধ্যে একজন। এখন মিস্টার পিনু উনি পৌরসভার মেয়র, কুট্টি সরকার সবচেয়ে বড় ব্যবসায়ী, এবং এখন এই বর্তমানে অ্যাট দিস মোমেন্টে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি। তো এই একটা ঝামেলার মধ্যে আমি আসলে জড়াতে চাচ্ছিলাম না, কিন্তু শেখ হাসিনা সেখানে দিলেন। আমি গিয়ে এত বিপদের মধ্যে পড়লাম, আমার কাছে মনে হলো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, যে এখান থেকে পালাতে পারলে আমি বাঁচি। একটা লোক আমার সাথে আসে না, কেউ বিশ্বাসই করেন আমি মনোনয়ন পেয়েছি, বাচ্চা ছেলে, কোত্থেকে আসলাম, ইত্যাদি ইত্যাদি। সারাদিন শুধু আল্লাহ বিল্লাহ করি। আর এদিকে মনোনয়ন পরিবর্তন করার জন্য শেখ হাসিনার বাসার সামনে সেই কাফনের কাপড় পরে জাহাঙ্গীর সাহেব তার যারা লোকজন রয়েছেন, তারা মানে কয়েকশো লোক দিন রাত সেখানে মানে অনশন শুরু করে দিলেন। এবং গলাচিপার এবং দশমিনার যত শীর্ষ নেতৃবৃন্দ আছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবাই তখন সুধা সদনের সামনে বিপ্লব করছেন, আমি গলাচিপাতে। এর মধ্যে হঠাৎ কি ঘটলো দেখলাম যে
গলাচিপার যে সকল নেতৃবৃন্দ কাফনের কাপড় পরে ঘোরাফেরা করছিলেন ওখানে, তারা সবাই গলাচিপা উপস্থিত এবং সবাই আমার পক্ষে নেমে গেলেন। নির্বাচনের মাঠ আমার পক্ষে চলে আসলো। তা আমি গলাচিপা সেই যে আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি মারা গেছেন, গোলাম মোস্তফা টিটু, তাকে জিজ্ঞাসা করলাম যে টিটু ভাই, ঘটনাটা কি? তখন তিনি বললেন যে আমরা যখন বিপ্লব করছিলাম তখন তিনি আমাদেরকে ডেকে নিলেন, সবাইকে যে ভিতরে আসো। আমরা গেলাম, বসতে বললেন। তারপর তিনি বললেন যে তোমরা ক্ষমা জাহাঙ্গীরের জন্য, তার মনোনয়নের জন্য দাবি করতেছ, ঘটনা ঠিক? বলে হ্যাঁ ঠিক। এখন বলো, আমাকে বেশি ভালোবাসো না ক্ষমা জাহাঙ্গীরকে বেশি ভালোবাসো? তো তারা বললো যে আপনাকে বেশি ভালোবাসি। তো বললো তাহলে আমার কাহিনী শোনো। আমি ক্ষমা জাহাঙ্গীরকে কত ভালোবাসতাম, ওর লেখাপড়া খরচ আমি দিয়েছি, ওর সংসার চালানোর খরচ আমি দিয়েছি, ওকে বিয়ে করিয়েছি আমি, ওর মেয়ের একটা চোখ নষ্ট ছিল, আমি অপারেশন করিয়েছি, তারপর ছাত্রলীগের সেক্রেটারি বানিয়েছি, আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক বানিয়েছে, এবং সবসময় আমার কাছের লোক হিসাবে তাকে গত তিনটি নির্বাচনে মনোনয়ন দিয়ে, দুটো নির্বাচন, 2বার সে এমপি হয়েছে এবং আমি তাকে মন্ত্রী বানিয়েছি। রাস্তার ছেলে, সারা দুনিয়া উল্টে যেতে পারে, সারা দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে যেতে পারে, তোমরা বলো তো ক্ষমা জাহাঙ্গীর আমার মৃত্যু চাইতে পারে? 1-11 সময় আমি যখন জেলে, তখন আমাকে মেরে সেখানে সংস্কারবাদী লোকদেরকে নেতা বানানোর জন্য যে চক্রান্ত করা হয়েছে, তার শীর্ষ লোক হিসাবে ক্ষমা জাহাঙ্গীর ছিল। এই কথা বলে শেখ হাসিনা সেই গলাচিপার অঝরের নেতাকর্মীদের সামনে অঝরে কান্না শুরু করলেন। প্রত্যেকটা নেতাকর্মী মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেলেন, সবাই হাওমাও করে কান্না শুরু করলেন, সবাই নেত্রীর পা ধরে মাপ চাইলেন, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো আমরা ক্ষমা জাহাঙ্গীরের নাম নেব না, আপনি যাকে মনোনয়ন দিয়েছেন আমরা তার পক্ষে আজকে থেকে কাজ করলাম, দিস ইজ শেখ হাসিনা। এই হলো তার নেতাকর্মীদের কাছে তার কান্নার, তার চোখের পানির মূল্য। তো কাজেই প্রবাসে থেকে মানুষের যে মানুষের জন্য কি না করে, পিতার জন্য পুত্র জীবন দিয়ে দেয়, পুত্রের জন্য পিতা জীবন দিয়ে দেয়, কিন্তু রাজনীতির যে বন্ধন, সেই বন্ধনে নেতার জন্য, নেত্রীর জন্য অকাতরে জীবন দিয়ে দেয়। 21 আগস্টের গ্রেনেড হামলা যখন হলো, আমি সেই গ্রেনেড হামলার একদম বাস্তব সাক্ষী। শত শত মানুষ মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে সেদিন রক্ষা করেছে, তাদের সারা শরীর সেই গ্রেনেডের যে স্প্রিন্টার তছনছ হয়ে গেছে। তার মধ্যে ঢাকার মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ, তিনি সেই মানববন্ধন তৈরি করেছিলেন, মানব ঢাল তৈরি করেছিলেন, এবং তিনি সেই গ্রেনেড হামলার সেই বিষাক্ত আরজেস গ্রেনেডের যে স্প্রিন্টারে তিনি মারা গেছেন। শেখ হাসিনার বডিগার্ড, আমাদের গলাচিপার বাড়ির নাম ছিল মামুন, আলিপুরা বাড়ি, তিনিও মারা গেছেন এই তাকে রক্ষা করতে গিয়ে। তো নেতার প্রতি, নেত্রীর প্রতি কর্মীদের যে ভালোবাসা, শ্রদ্ধা, এটার জন্য অকাতরে যেভাবে নেতা নেত্রী প্রাণ দিতে পারে, অনেক সময় পিতার জন্য পুত্র দেয় না, পুত্রের জন্য পিতাও দেয় না, এই রাজনৈতিক বন্ধন। আমি গলাচিপাতে অনেকের সঙ্গে কাজ করেছি, আমার অনেক ক্রাইসিস গেছে, কিন্তু কিছু মানুষ গলাচিপা 10 মিনিটে যারা আমার জন্য অকাতরে জীবন দেওয়ার চেষ্টা করেছে, হয়তো তারা মরেনি, কিন্তু তারা চেষ্টা করেছেন। কাজেই আমি আমার নিজের ছেলে সন্তানের চাইতে ওই যে সকল নেতা কর্মী এখন আমার জন্য কাঁদে, প্রতিটি মুহূর্তে আমি তাদের জন্য কাঁদি, দোয়া করি, এটি রাজনীতির বন্ধন। তো সেই রাজনীতির বন্ধনের জায়গা থেকে শেখ হাসিনা ইজ ক্রাইং, তিনি কাঁদছেন। এই কান্না অভিনয় নয়,
এই কান্না কাদের সিদ্দিকী যেভাবে সমালোচনা করে বলতেন যে শেখ হাসিনা খিলখিল করে হাসতে পারে, হাসতে হাসতে কাঁদতে পারে, কাঁদতে কাঁদতে আবার হাসতে পারে, অসাধারণ অভিনয় করার তার ক্ষমতা রয়েছে। এই কান্না, এই যে এখন যে কান্না কাঁদলেন, বা ওই যে ক্ষমা জাহাঙ্গীরের কথা স্মরণ করে তিনি যে কেঁদেছিলেন, এই কান্নার সঙ্গে অন্য কান্নার তুলনা করা যাবে না। কাজেই শেখ হাসিনা যারা বিরোধী পক্ষ খুব লাফাচ্ছেন, খুব আনন্দ উপভোগ করছেন, আত্মতৃপ্তি লাভ করছেন যে শেখ হাসিনার অশ্রু ঝরাতে পেরেছেন। এই অশ্রু নয়, এটি গোলা বারুদ। এটি যেন তেন গোলা বারুদ নয়, এটি পারমাণবিক গোলা বারুদ। কাজেই রাজনীতির কোনো বিষয় নিয়ে ছেলেখেলা করতে হয় না। মুহূর্তের মধ্যে, এটা এত দ্রুত, 1 মিনিটও সময় লাগে না যে কোনো রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি 180 ডিগ্রি উল্টে যেতে। মহাদেশের রাজনীতি যখন টলটলায়মান, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এমন কিছু করার চেষ্টা করছেন পাকিস্তানে, বাংলাদেশে, যার প্রেক্ষিতে ভারতকে আগামী দিনগুলোতে খুব কঠোর অবস্থানে যেতে হবে। এবং সেখানে তাদের যে সম্পর্ক, আমেরিকার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যুক্ত হবে। এবং একই সঙ্গে রাশিয়ার সঙ্গে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটিকে আরও নতুন করে ঝালাই করতে হবে। এরকম একটা পরিস্থিতি যখন অনিবার্য হয়ে পড়েছে, তখন জনাব ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি তার ঐতিহাসিক সফরে ভারতে এসেছেন। ভারতে তার এই সফরটি নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হলো এই সময়টিতে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকা রীতিমতো পাগল হয়ে পড়েছে। দ্বিতীয়ত, মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটি বন্ধ করার জন্যে ব্যক্তিগতভাবে তিনি দায়বদ্ধ হয়েছিলেন নির্বাচনের আগে। অধিকান্ত মিস্টার পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত সম্পর্ক, এটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেকে বলে থাকেন যে ডোনাল্ড ট্রাম্পের এবং তার পরিবারের বিরাট বিরাট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে রাশিয়াতে, এবং রাশিয়া, সৌদি আরব এবং ডোনাল্ড ট্রাম্প এই সম্মিলিতভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা বিরাট সিন্ডিকেট গড়ে তুলেছেন। তো এই যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ, এই যুদ্ধের অন্যতম মদতদাতা রাষ্ট্র হলো ভারত। ভারত যেভাবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে, ঠিক এইভাবে কিন্তু চীনও দাঁড়ায়নি। রাশিয়ার সবচেয়ে কৌশলগত বন্ধু, যে বন্ধু সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আঞ্চলিক রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি দ্বারা রাশিয়াকে শক্তিশালী করে তুলছে। এবং সাম্প্রতিক সময় ভারত যেভাবে তাদের শক্তিমত্তা নিয়ে পুনরায় আবার আফগানিস্তানে তারা ঘাঁটি পেতেছে, এবং আফগান সরকারকে যেভাবে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাতে করে তালেবান, দিল্লি এবং রাশিয়ার যে নতুন একটি চক্র গড়ে উঠেছে, শক্তি গড়ে উঠেছে, সেই শক্তির সঙ্গে আবার চীন, তারপরে তালেবান, এই চক্রটি নিজের অজান্তে যুক্ত হয়ে যাচ্ছে। আফগানিস্তানকে কেন্দ্র করে রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক, আফগানিস্তানকে কেন্দ্র করে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক একেবারে টান টান উত্তেজনাকর অবস্থা যখন চলছে, তখন মিস্টার পুতিন যে দিল্লিতে আছেন, তাকে গত 100 বছরের মধ্যে সবচাইতে রাজকীয় এবং জাঁকজমকপূর্ণ সেই সংবর্ধনা ভারত কর্তৃপক্ষ দিচ্ছে। আজ থেকে 100 বছর আগে ভারত স্বাধীন ছিল না, ব্রিটিশ অধীন ছিল। কিন্তু সেই যদি 1925 থেকে আজ অবধি ধরেন 2025 পর্যন্ত, এই 100 বারের মধ্যে দেখা গেল অনেক ব্রিটিশ রাজপুরুষও দিল্লিতে এসে যে সংবর্ধনা পাননি, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ সংবর্ধনা এই মুহূর্তে মিস্টার পুতিন পেয়েছেন। এটা ভারতের স্বার্থেই ভারত সেটা করেছে, এবং মিস্টার পুতিনও ভারতে এসেছেন অনেকটা দরাজ দিলে। তিনি ভারতকে সব দিতে চান। তার যত মিলিটারি ট্যাকটিক্স রয়েছে, যত কৌশলগত রণবিদ্যা রয়েছে, তার যত অর্থ রয়েছে, বিত্ত রয়েছে, ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, সব অকাতরে তিনি দিতে চান। এটা নিয়ে ভারতের রীতিমতো এখন হই হই রই রই একটা অপুজোর আনন্দ। কিন্তু এই বাংলাদেশে আমরা
এটা নিয়ে কী চিন্তা ভাবনা করব। রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কী উপকার হবে, ক্ষতি হবে, এটা নিয়ে ইউনূস সরকার হয়তো চিন্তাভাবনা করছেন। কিন্তু ইতিমধ্যে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি তা হলো মিস্টার পুতিনের দিল্লি সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে। যেটি আশা করছিলাম যে এরকম মিস্টার পুতিনের যে ভারত আগমন, এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ গুজব ছড়াবে যে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে পুতিনের জরুরি বৈঠক হয়েছে। এখন সেই বৈঠক শেখ হাসিনার বাড়িতে হতে পারে, অথবা শেখ হাসিনাকে নিয়ে সেই ভারতীয় কর্তৃপক্ষ পুতিনের সঙ্গে তার বৈঠক করাতে পারেন কোনো রাষ্ট্রীয় অতিথি ভবনে, অথবা তিনি যে হোটেলে আছেন অশোকা মৌর্য হোটেল, সেখানকার প্রেসিডেন্সিয়াল প্যালেসে হতে পারে। এটা মানে গুজবও হতে পারে, বাস্তবও হতে পারে। কিন্তু এ সকল চিন্তা যখন আমি করছিলাম তখন দেখা গেল যে আওয়ামী লীগের যারা বট বাহিনী রয়েছেন বা আওয়ামী লীগের যারা প্রচার প্রোপাগান্ডার দায়িত্বে নিয়োজিত, তারা শেখ হাসিনার এবং মিস্টার পুতিনের একটি ছবি হোটেল রুমে বসে আছেন সেই চেয়ারে, এবং খুব কৌশলে, মানে ওটা যে ভারতের একটা হোটেল, এবং ওই চেয়ারগুলো যে যিনি মিস্টার পুতিন যে হোটেল আছেন সেই হোটেলের, এটাকে যথাসম্ভব যুক্তিযুক্ত করার জন্য মানে বা এটাকে একেবারে সম্ভাব্য সত্য হিসেবে প্রমাণিত করার জন্য পুরো রুমের যে ডেকোরেশন, তাদের বসার ভঙ্গি, শেখ হাসিনার যে শাড়ির যে ভাঁজ, এবং যতটা দূর থেকে ছবিটা তোলা হয়েছে সেখানে তার মুখের যে অভিব্যক্তি, সব কিছু দেখে মনে হচ্ছে যে সত্যি সত্যি মিস্টার পুতিন এবং শেখ হাসিনা সাক্ষাৎ করেছেন। তো এখানে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার যে এই মুহূর্তের সম্পর্ক, সেই সম্পর্কটি রাষ্ট্রীয় পর্যায়ে হলেও ব্যক্তিগত পর্যায়ে এই সরকার কতগুলো ক্ষত সৃষ্টি করেছেন, যার কারণে রাশিয়া আওয়ামী লীগকে ভুলতে পারছে না। আপনারা জানেন যে বাংলাদেশে রাশিয়ার সবচেয়ে বড় একটি বিনিয়োগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে 3টি পদ্মা সেতুর সমপরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে, এবং এর পুরোটাই 90% বিনিয়োগ করেছে রাশিয়ান সরকার। তো বাংলাদেশ সরকারের সঙ্গে রাশিয়ান সরকারের এটা সরকার টু সরকার এটা একটা চুক্তি হয়েছে। এখন বাংলাদেশে যারা শেখ হাসিনা বিরোধী লোকজন, তারা শেখ হাসিনাকে ছোট করতে গিয়ে যেটি বলার চেষ্টা করছেন যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পুকুর চুরি হয়েছে, এখানে 60,000 কোটি টাকা যদি প্রকল্প ভ্যালু হয় 90,000 কোটি টাকা, মানে এখানে 1,20,000 বা 10,000 কোটি টাকার মতো হবে, যেখানে 90% রাশিয়া দিয়েছে। তো 90% রাশিয়া যদি দিয়ে থাকে, ধরুন সেই 90 লক্ষ, মানে এটা টাকার হিসাবে আমি কি বলবো, যে 90,000 কোটি টাকা বা 1,10,000 কোটি টাকার মধ্যে 90% ধরুন 1 লক্ষ কোটি টাকা, কথার কথা ধরে নিলাম, 1 লক্ষ কোটি টাকাই আমরা ধরি। তো 1 লক্ষ কোটি টাকা রাশিয়ান গভর্নমেন্ট এখানে বিনিয়োগ করেছে। যারা অভিযোগ করছে তাদের বক্তব্য হলো যে এই 1 লক্ষ কোটি টাকা রাশিয়ান মানি, এখান থেকে 60,000 কোটি টাকা 60,000 কোটি টাকা তারা ঘুষ দিয়েছে শেখ হাসিনার পরিবারকে, টিউলিপ সিদ্দিকীকে, তারপরে টিউলিপ সিদ্দিকের চাচা তারেক সিদ্দিকের স্ত্রীকে। তো এই পুরো শেখ পরিবার এখানে 60,000 কোটি টাকা ঘুষ খেয়েছে। তো রাশিয়ান সরকার যদি শেখ হাসিনার পরিবারকে 60,000 কোটি টাকা ঘুষ দেন, তাহলে তো তারাও আরও 60,000 কোটি টাকা ঘুষ খেয়েছে। মোরাললেস কোনো সরকারই তো, বা যারা ঘুষখোর রাষ্ট্রীয় পর্যায়ে, তারা তো অ্যাটলিস্ট 50-50 করবে। তো শেখ হাসিনাকে যদি 60,000 কোটি টাকা দেওয়া হয়ে থাকে, বা টিউলিপ সিদ্দিকীকে যদি 60,000 কোটি টাকা দেওয়া হয়ে থাকে, তাহলে তো রাশিয়ান সরকারের যারা লোকজন রয়েছেন, রাষ্ট্রের যারা লোকজন রয়েছেন, তারা আরও 60,000 কোটি টাকা এখানে তারা চুরি করেছেন। তাহলে 60,000 1,20,000 কোটি টাকা যদি এখানে চুরি হয়ে থাকে, পুকুর চুরি হয়ে থাকে, তাহলে প্রকল্প মূল্য 1,10,000 কোটি টাকা হলে, বা রাশিয়ার টাকা যদি মাত্র 1 লক্ষ কোটি বা 90,000 কোটি টাকা হয়, তাহলে বাকি টাকাগুলো মানে কি হলো? এখানে তো শূন্য, মানে কোনো বিনিয়োগই হওয়ার কথা না।
একটি টাকাও বিনিয়োগ হওয়ার কথা না। তাহলে রূপপুর পারমাণবিক কেন্দ্র এটা যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, অলমোস্ট 90% কাজ এখানে শেষ হয়ে গেছে। এই টাকা আসলো কোত্থেকে? এটি নিয়ে একটা বিরাট প্রশ্ন। ২ নম্বর হলো যে যখন রাষ্ট্র মানে স্টেট টু স্টেট একটি চুক্তি হয়, বাইরে কোনো পক্ষ থাকে না। তো সেখানে আ তৃতীয় কোনো পক্ষ, সেটা ববি হোক কিংবা সেটা টিউলিপ হোক বা অন্য যেকোনো ব্যক্তি হোক, সেই পক্ষ এখানে ঘুষের মধ্যে জড়াতে পারে কিনা? আমাদের দেশে অনেক রাষ্ট্র কর্তৃক যে সকল চুক্তি হয় স্টেট টু স্টেট, তো সেখানে আমরা ধরে নেই যে রাষ্ট্র কর্তৃক যে চুক্তিগুলো হয় সেখানে সরাসরি আসলে ঘুষ লেনদেন হয় না। অনেক ক্ষেত্রে বড়জোর যেটা হয় সেটা হলো যেমন ভারত সরকারকে একটা লোন দিল, সে বলে দিল অমুক কন্ট্রাক্টরকে তুমি এই কাজটা দিও। তখন সেই কন্ট্রাক্টর কিছু ঘুষ-টুস হয়তো দিয়ে থাকে। কিন্তু যে ক্ষেত্রে রাষ্ট্র কোনো কন্ট্রাক্টর নিয়োগ না করে লোন দেয় রাষ্ট্র, বাস্তবায়ন করে রাষ্ট্র নিজে। তো এক্ষেত্রে টাকা দিয়েছে রাশিয়ান গভর্নমেন্ট এবং সেইটা বাস্তবায়ন করেছে, এখনো পর্যন্ত করে যাচ্ছে রাশিয়ান সেই পরমাণু বিভাগ, বিদ্যুৎ বিভাগ বা গ্যাসপ্রম যেটা রয়েছে, তাদের জ্বালানি বিভাগ সরাসরি এখানে তাদের মানে কর্মকাণ্ড পরিচালনা করছে। তো সেখানে ঘুষটা লেনদেন যদি হয়ে থাকে সরাসরি, এই ঘটনার সাথে পুতিন জড়িত। এই ঘটনার সাথে রাষ্ট্রের সর্বোচ্চ শিখর জড়িত আছে বলেই ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে হলো কি, এই সরকারের সঙ্গে প্রথম থেকেই রাশিয়ার একটা টানাপোড়েন সম্পর্ক যাচ্ছিল, কিন্তু ভারতের সাথে যেভাবে সম্পর্কটা একেবারে দা-কুমড়া অহিনকুল, ঠিক রাশিয়ার সাথে ওরকম দা-কুমড়া অহিনকুল যায় নাই। কিন্তু রাশিয়া নিঃসন্দেহে অপমান বোধ করেছে, মারাত্মক অপমান বোধ করেছে। তো সেই কারণে পুতিনের সঙ্গে রাশিয়ার সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক, সেই সম্পর্কটা অতীতের যে কোনো সময়ের চাইতে আরও কৌশলগত হবে এবং রাশিয়া সাংগতিক কারণে চাইবে যে বর্তমান সরকারের পরিবর্তে আগামীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। এগুলো এক। ২ নম্বর হলো যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস পরিবর্তন হয়ে যেত যদি রাশিয়া বাংলাদেশের পাশে না দাঁড়াতো কিংবা মুক্তিযোদ্ধাদের পাশে না দাঁড়াতো, ইন্দিরা গান্ধীর কথায় সাড়া না দিত, বঙ্গবন্ধুর কথায় সাড়া না দিত, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সফলতা পেত কিনা সন্দেহ। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় আমাদের বাংলাদেশে রাশিয়ান বাহিনীর উপস্থিতি, এক্সপার্টদের উপস্থিতি, বিশেষ করে যেভাবে পাকিস্তানি হানাদাররা আমাদের চট্টগ্রাম বন্দরকে মানে গ্রেনেড দিয়ে, টর্নেডো দিয়ে, টর্পেডো দিয়ে, মানে ভূমির নিচে যে সকল মাইন পাতে, নদীর নিচে যে সকল মাইন পাতে, এবং যেভাবে তারা শত শত জাহাজ ডুবিয়ে দিয়ে কর্ণফুলী চ্যানেলটিকে চলাচলের অনুপযুক্ত করে দিয়েছিলেন, এটা রাশিয়ান সরকারের সহযোগিতা না হলে হয়তো বাংলাদেশ ভারতের সহযোগিতা নিয়ে এই কাজটি ৫ বছরে করতে পারত না। আর এককভাবে বাংলাদেশের প্রযুক্তি দিয়ে ওই কাজ কোনোদিন সমাধান করা সম্ভব ছিল না। তো যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে এক্ষেত্রে রাশিয়া যে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এটা ঐতিহাসিকভাবে সত্য। কাজেই আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে রাশিয়ার একটা সম্পর্ক রয়েছে, আর মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হিসেবে আওয়ামী লীগ, আর সেই আওয়ামী লীগের শাসনকাল শেখ হাসিনার জামানাতে পুতিনের সঙ্গে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটা অসাধারণ সম্পর্ক গড়ে উঠেছিল, বেটার দ্যান ইভেন যাকে বলা হয় ভারত বাংলাদেশের সম্পর্কের বাইরে অসাধারণ একটি সম্পর্ক গড়ে উঠেছিল। তো সেই সম্পর্কটি কথা বলবে, কাজ করবে, এবং সেই সম্পর্কটিকে পুঁজি করে উভয় রাষ্ট্র চেষ্টা করবে তাদের ফায়দা আদায় করার জন্য, এবং ব্যক্তি হিসেবে শেখ হাসিনা কিংবা পুতিন চাইবেন যে এই সম্পর্কের দোহাই দিয়ে কিছু একটা করার জন্য। তো সেটাই এই দিল্লি সফরের সময় আওয়ামী লীগের লোকজন প্রচার করার চেষ্টা করছে। কাজেই এটা গুজব হতে পারে, আবার সত্যও হতে পারে, কিংবা ধরুন একেবারে সাক্ষাৎ হয়নি, 100% গুজব, কিন্তু যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল মিস্টার পুতিনের সঙ্গে, এবং যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল 1971 সনে আওয়ামী লীগ জামানাতে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে একটা ধারাবাহিক ইতিহাস গড়ে উঠেছিল আওয়ামী লীগের এই দুর্দিনে, মিস্টার পুতিন তাকে স্মরণ করবেন, এটাই স্বাভাবিক। আর অন্যদিকে আওয়ামী লীগ পুতিনের ভয় দেখিয়ে, রাশিয়ার ভয় দেখিয়ে বর্তমান সরকারকে নাস্তানাবুদ করবে, এটাই স্বাভাবিক। তো সেই কাজটা চলছে, গুজবের কাজটি চলছে, কিন্তু আল্লাহ না করুক যদি সত্যিকার অর্থেই রাশিয়া আওয়ামী লীগের ব্যাপারে, শেখ হাসিনার ব্যাপারে বেশি আগ্রহ দেখায়, এবং এই সময়টিতে এখানে আমেরিকা যেভাবে তাদের উপস্থিতি
প্রমাণ করছে। যেভাবে এখানে ডিপ স্টেটের কথা শোনা যাচ্ছে, যেভাবে এখানে মানবিক করিডোরের কথা শোনা যাচ্ছে, সেন্ট মার্টিন দখলের কথা শোনা যাচ্ছে, এখানে বে অফ বেঙ্গল কে নিয়ে অর্থাৎ বঙ্গোপসাগরকে নিয়ে যেভাবে মার্কিন আগ্রহ দেখা যাচ্ছে, তাতে করে পুতিন যদি বাংলাদেশে চলে আসেন, শেখ হাসিনা তো দেখার কথা, এসে বাংলাদেশে কারোর সঙ্গে দেখা করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে, এটাও আশ্চর্য হওয়ার কিছু নেই। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। গত রাতে আমি একটা কন্টেন্ট করেছিলাম, সেখানে এই ঐকমত্য কমিশনের যে ফলাফল, সেই ফলাফল নিয়ে আমার বিশ্লেষণ করেছিলাম। আপনারা জানেন আমি শুরু থেকেই এই ঐকমত্য কমিশন, বিভিন্ন সংস্কার কমিশন নিয়ে নানা ধরনের কথা বলছিলাম এবং সমালোচনা করছিলাম। আমার সমালোচনার মূল যে থিমটা ছিল সেটা হলো যে ওই ঐকমত্য কমিশন বলেন আর সংস্কার কমিশন বলেন, এগুলি গঠন প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ঘাটতি ছিল। আমি একদম উদাহরণ দিয়ে বলেছিলাম যে এই কাজটা এদের নয়, এবং যে লোকগুলিকে তারা নিয়োগ করেছিল, এই কাজে দায়িত্ব দিয়েছিল, সেই লোকগুলি মোটেই যোগ্য লোক ছিল না। এটা ছিল আমার অবজারভেশন। এবং সেই লোকগুলি একটা কমন পরিচয় ছিল, তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পদে যারা ছিল তারা ম্যাক্সিমামই ছিল দ্বৈত নাগরিক, বিদেশ থেকে এসে এখানে আমাদেরকে একটা কাজ দেখিয়ে যাচ্ছিল, যেন আমরা কিছু বুঝি না, ওনারা সব কিছু বুঝেন, এসে আমাদের জাতিকে উদ্ধার করার জন্য ওনারা মহান ব্রত নিয়ে আসছিলেন। এই ছিল কাজটা। সেটা নিয়ে আমি আমার মতো করে সমালোচনা করেছিলাম। আমার হেডলাইনটা অবশ্যই একটু অ্যাটাকিং হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম যে ঘোড়ার ডিম ফুটে খচ্চরের বাচ্চা বের হয়েছে। এটা অবশ্যই একটা অ্যাটাকিং হেডলাইন, এতটা অ্যাটাকিং না করলেও পারতাম, কিন্তু আমি আসলে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম, একটু রাগান্বিত হয়েছিলাম। রাগান্বিত হয়েছি এই কারণে যে দেখুন, এর পেছনে বিপুল শ্রম বিনিয়োগ করা হয়েছে, অর্থ বিনিয়োগ করা হয়েছে। কার অর্থ গেছে? আমার আপনার টাকা গেছে। এই টাকা খরচ করে এই লোকগুলিকে গাড়ি বাড়ি দিয়ে তাদের গাড়ি দেওয়া হয়েছে, গাড়ির তেল দেওয়া হয়েছে, অফিস দেওয়া হয়েছে, বেতন ভাতা দেওয়া হয়েছে, এক একজনের সিনিয়র সচিব পদে নিয়োগ করা হয়েছে। আমি এমন লোককে চিনি যিনি মাস্টার্স পাস করছে কিনা সন্দেহ, সে সিনিয়র সচিব হয়ে গেছে। ভাই, লেখাপড়া কম করলে পরে মন্ত্রী এমপি হওয়া যায়, কোনো সমস্যা নাই, কিন্তু সিনিয়র সচিব হয়ে যাওয়া যায়, হয়ে গেছে। তো কী বলবেন, তারা আমাদের সংস্কার শেখাচ্ছিল, যোগ শেখাক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তার ফলটা কী হলো? ফলটা কালকে দেখা গেলো যে প্রধান বিরোধী দল বিএনপি বলছে যে আপনারা ঐক্যের নামে জাতীয় অনৈক্য সৃষ্টি করছেন। আজকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও করার কথা বলছি, যাক সেগুলি না, এইগুলি নিয়ে কিছু কমেন্ট হয়েছে। আর কাল রাতে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো ওটা আমার কোনো কন্টেন্ট না, আমাকে নিয়ে একটা কন্টেন্ট বানানো হয়েছে বিদেশ থেকে। মিস্টার ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি, উনি করেছেন। যাই হোক, সেটারও কিছু কমেন্ট এখানে আছে, যদি এটা প্রাসঙ্গিক নয় তবু আমি দেবো এই কারণে, যেহেতু আমার এই কন্টেন্টের মধ্যে কমেন্টগুলো এসেছে, একটু কথা বলা দরকার। আমি আসলে বলতে চাই না, কিন্তু তবু বলবো। আপনি বলবেন যে বলতে চান না কেন, তার মানে কি আপনি অপরাধী? না, তা না। দেখুন, আমি ওইটাও একটু ভূমিকাটা দিয়ে নিই। ধরেন আপনি রাস্তা দিয়ে আজকে বাসার থেকে আসছেন, কোথাও যাবেন, রাস্তায় আপনার সঙ্গে মনে করেন অনেক কুকুর থাকবে, কুকুরের মধ্যে ঘেউ ঘেউ করবে। এখন প্রত্যেকেই আপনি বলবেন, ভাব তুমি কেন ঘেউ ঘেউ করছো? আপনি বলতে পারবেন না। তো অনেক কিছু বলবে। ওনারা যদি লজিক দিয়ে বলেন, যুক্তি দিয়ে বলেন, তাহলে কোনো বক্তব্য নাই, তাহলে তো আমার আইনগত ব্যবস্থায় নেওয়া যায়। আর যদি লজিক না থাকে তাহলে তো আইনগত ব্যবস্থা নেবে না। ওনার কথা উনি বলে গেলেন, ঘেউ ঘেউ শব্দ আপনি শুনলেন, ওখানে আমার তো কিছু করার নাই রে ভাই। যাই হোক, তারপরে আমি বলবো, কয়েকটা প্রশ্নের উত্তর দেবো। আমি প্রথমে সেই এটা নিয়ে আলোচনা করি, মূল পয়েন্টে যে ঐক্যমত্য কমিশন নিয়ে আলোচনা করি। ওখানে যারা কমেন্ট করেছেন, এখানে মিস্টার অনিক মাহমুদ উনি লিখেছেন, ভাই আমি আপনার কথার সাথে প্রথম থেকেই আংশিক সহমত ছিলাম, কিন্তু আপনার কথা যে আপনার বলার চেয়েও বেশি পরিমাণে বাস্তবায়ন হবে এটা নিয়ে ভাবিনি। আপনাকে ধন্যবাদ মিস্টার অনিক মাহমুদ। আপনি শুরুর দিকে আংশিক, হ্যাঁ আমি বলি আপনাকে, আমি কিন্তু শিওর ছিলাম এটাই হবে, কিন্তু এতটা বলিনি এই কারণে তখন একটা মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল এই সংস্কার নিয়ে, যে কারণে ওই প্রত্যাশাকে আমি আহত করতে চাইনি। আর আমি নিজেও মনে মনে ভেবেছি যে আমার বিশ্লেষণ ভুল হোক, তবু একটা ভালো কাজ হোক, কিন্তু ভুল হয়নি, ভালো কাজও হয়নি। যাই হোক, কি আর করা, এটা আমাদের নিয়তি, এটা তো আমাদের মানতেই হবে। আমার দ্বিতীয় যে মন্তব্যটা, সেটা লিখেছেন মিস্টার মোহাম্মদ বশির। তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই, এই পদে তারা নিজে হাতে আসেনি, তাদেরকে এই পদে আসীন করা হইয়াছে। তাদের যোগ্যতা ভোট প্রদানের মাধ্যমে হতে পারে না।
ভালো লোকদের সম্মান এই সমাজে নেই, এটা চরম বাস্তব। খারাপ লোকদের পেছনে হাজার হাজার লোক দৌড়াচ্ছে। আশ্চর্য আমাদের সমাজ ব্যবস্থা। মাসুদ ভাই, আপনি একজন ভালো লোক, আমি আপনার কথা বিশ্লেষণ থেকে ধরন থেকে বুঝে থাকি। আপনি আপনার এলাকায় ভোটে দাঁড়ান, আপনার এলাকার লোকদের বাস্তব চরিত্র আপনি বুঝতে পারবেন। তবে আমি এ কথা বলছি না উপদেষ্টা পরিষদের সকলেই ভালো লোক, তাদের নিয়োগে সততার এবং নিষ্ঠার ঘাটতি ছিল প্রচুর। মাসুদ ভাই, এই সমাজে প্রকৃত ভালো লোকদের ভীষণ অভাব। দেখুন, আপনার কথাটা কিন্তু একদম ঠিক, আপনার সঙ্গে আমি একদমই একমত যে ভালো লোকদের হয়তো ভোটে পাবে না, কিন্তু ভোট কত পেলো না পেলো তা দিয়ে কিন্তু ভালোত্ব বিচার হয় না, এটা ঠিক। কিন্তু আমি এখানে যে কথাটা বলেছিলাম, আমি বলেছিলাম আপনি একটা কাজ করছেন, কিন্তু সেটা বাস্তবায়নটা কে করবে? ধরেন খারাপ লোক যারা নির্বাচিত হলো, তারা সবাই খারাপ তাও কিন্তু না, এই যে ধরে নিচ্ছি খারাপ, যারা নির্বাচিত হলেন তাদেরকে আপনি যদি এটা বাস্তবায়নের দায়িত্ব দেন, তাহলে এটা কেন বাস্তবায়ন করবেন? তা তো করবেন না। আমি সেই কথাটাই বলছি। আর আপনারা যে যোগ্য লোক, এটাই বা প্রমাণ কিসের? এর যে যোগ্য লোক ছিল, আমি কিন্তু শুরু থেকে কিন্তু যোগ্যতা নিয়েও প্রশ্ন করেছি যে এই লোকগুলি যোগ্য নয়। এই লোকগুলি অধিকাংশ লোককে আমরা চিনি, এই লোকগুলির মধ্যে অনেকগুলো লোকের অতীত খুবই খারাপ। এবং তারও চেয়ে বড় কথা, যেটা সবচেয়ে বড় কথা, এই লোকগুলি দেশপ্রেমিক না। কোনো দেশপ্রেমিক লোক নিজের দেশ ত্যাগ করে আরেকটা দেশের নাগরিকত্ব নিতে পারে না। আপনি নিজের দেশ ত্যাগ করে আরেক দেশে যেতে পারেন, ওখানে যে ইনকাম করতে পারেন, সেই ডলার দেশে পাঠাতে পারেন, সব ঠিক আছে, আপনি নাগরিকত্ব নেবেন না। আপনি নাগরিকত্ব না নিলে হয় না? হয়তো নাগরিকত্ব নেওয়ার অর্থটা কি? অর্থ হচ্ছে আপনি এই দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন। যখন আপনি নাগরিকত্ব নিয়ে নিলেন, তখন আপনার দেশপ্রেম নিয়ে আমি সন্দেহ করব। দেখেন, সবচেয়ে বড় প্রয়োজন হলো দেশপ্রেম। বড় কাজ, বড় সংস্কার, দেশ কীভাবে চলবে, এটা কেবলমাত্র দেশপ্রেমিক লোকেরই বলার অধিকার আছে, আর কারো নাই। সে যত বড় জ্ঞানী হোক না কেন। জ্ঞানী লোক যদি দুশ্চরিত্র হয়, তার সঙ্গে আপনি মিশবেন না। জ্ঞানী লোক যদি দেশপ্রেমিক না হয়, তার সঙ্গে আমি মিশবো না। এই মন্তব্যটা করেছেন আলী হায়দার। উনি লিখেছেন, আলী রিয়াজ সাহেব মনে হচ্ছে বাংলাদেশের সকল মানুষকে ওনার একান্ত বাধ্যগত ছাত্র ভাবছেন। ওনার সারা জীবন